বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জ্বালানি গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 11 দলীয় ঐক্যের সমাবেশ। জ্বালানি তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, বিদ্যুতের দাম বৃদ্ধি, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য। এরপর জানাবো, সচিবালয়ের সামনে 11 দলীয় ঐক্যের অবস্থান, পুলিশি বাধায় ধাক্কাধাক্কি সংঘর্ষ। রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য, সেখানে পুলিশের সদস্যরা এবং 11 দলীয় নেতাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে সবাই মিছিল দিচ্ছে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে, তারেকের খাম্বা চোর, আর নয় বাংলাদেশে তোর মতো প্রধানমন্ত্রী ইত্যাদি নানা রকম স্লোগান দিচ্ছিলেন। এবারে জানাবো, জুলাই স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়, অল্প সময়ের মধ্যেই শেষ। প্রথম দিনে নির্ধারিত 900 টিকিট। নির্ধারিত সময়ের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, আর 900টি টিকিট অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। এবারে জানাবো, সাদ্দাম ইনানকে ফোনে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। এবং সর্বশেষ জানাবো, পরিচয় দিতেই বিএনপি নেতার উপর আতর্কিত হামলা, গুলিবর্ষণ এবং ককটেল বিস্ফোরণ। কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র প্রার্থী ও বিএনপি নেতা নাফিস আহমেদ খান রাজুর উপর দুর্বৃত্তদের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থায় সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে, সারা দেশটাকে এবার ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জ্বালানি সংকট, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 11 দলীয় ঐক্যের সমাবেশ। জ্বালানি তেল এবং গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, বিদ্যুতের দাম বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারা দেশে চাঁদাবাজি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেছে 11 দলীয় জোট। আজ রাজধানীর পল্টনের মুক্তাঙ্গনে আয়োজিত এই সমাবেশে জোটের নেতারা বলেন, জ্বালানি ও গ্যাস সংকট, বিদ্যুতের বাড়তি বিল এবং দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়ে যাচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বক্তারা অভিযোগ করেন যে জনগণের এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, বিদ্যমান পরিস্থিতি মানুষের দুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকরের উদ্যোগ গ্রহণ করতে হবে। সমাবেশে 11 দলীয় জোটের নেতারা জানিয়েছেন যে তারা ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, কিন্তু বিএনপির এই থার্ড ক্লাস চাঁদাবাজি মার্কা রাজনৈতিক দলের হাতে দেশটিকে দেওয়ার পরেই দেশটি অধঃপতনে যেতে শুরু করেছে। গাজীপুরে শতকরা 20% ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে শুধুমাত্র গ্যাসের সংকটে। আর এই বিএনপির হাতে যদি এভাবে রাষ্ট্র ক্ষমতা দিয়ে রাখা যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে বলে সব কথা জানানো হয়েছে। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী নভেম্বর মাসে লং মার্চ কর্মসূচি
পালন হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। লং মার্চের মধ্য দিয়ে সবাইকে আবারও এগিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং একটি সমৃদ্ধির একটি আধুনিক নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সচিবালয়ের সামনে 11 দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় ধাক্কাধাক্কি। সচিবালয়ের সামনে 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা তারা যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশে তারা তারেক রহমানের সরকারের কাছে গ্যাস দে, বিদ্যুৎ দে, নয়লিগো দে, ছেড়ে দে ইত্যাদি নানা রকম স্লোগান দিচ্ছে। সেখানে পুলিশের সদস্যরা তারা সর্বাত্মকভাবে 11 দলীয় নেতাকর্মীদেরকে থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। 11 দলীয় ঐক্যের কেন্দ্র নেতারা সেখানে উপস্থিত রয়েছে। 11 দলীয় কেন্দ্র নেতাদের মধ্যে সেখানে যারা রয়েছেন তাদের মধ্যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রয়েছেন। পাশাপাশি সেখানে আরও রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা। তারা সবাই বলাবলি করতে শুরু করেছে যে কোনো মূল্যে বর্তমান যিনি সরকার রয়েছেন এই সরকারকে আসলে এই মুহূর্তে যার যার জায়গা থেকে সরকারের বিরুদ্ধে যথাযথভাবে কার্যকর পদক্ষেপ গড়ে তুলতে হবে। বর্তমান সরকার আসলে যে ধরনের স্বৈরাচারী কার্যক্রম শুরু করেছে সেটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। সরকারকে অবশ্যই এর জন্য যার যার জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গড়ে তুলতে হবে। সরকার যদি মনে করে যে তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ উক্ত নেতাবিন্দুদের উপরে এভাবে আক্রমণ চালিয়ে তারা কোনো কিছু অর্জন করবে সেটা কোনোভাবেই সম্ভব নয়। সবকিছুর জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে এই ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটা ভবিষ্যতে তারা যেন আরও এমন ধরনের কার্যক্রম করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টিতে রয়েছে 11 দলীয় ঐক্যের নেতৃত্ববৃন্দরা। জুলাই স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড় অল্প সময়ের মধ্যে শেষ। প্রথম দিনে নির্ধারিত 900টি টিকিট। জুলাই স্মৃতি জাদুঘরের জন্য দীর্ঘদিন ধরে সবার প্রত্যাশা ছিল প্রফেসর ডক্টর ইউনূসের সময় জুলাই জাদুঘরের কাজ শুরু হলো। সেটি বিএনপি সরকার ক্ষমতা আসার পর জুলাই জাদুঘর আসলে তারা উদ্বোধন করছিল না। এরপর সমন্বয়করা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের জন্য তারেক রহমানকে আলটিমেটাম দেয়। এরপরই ভয়ে তারেক রহমান 5 আগস্ট জুলাই জাদুঘরের উদ্বোধন করেন। সেখানে উদ্বোধনে তার নাম লিখে রাখা হয় এবং সেখানে আজ সাধারণ দর্শনার্থীদের জন্য সেটি উন্মুক্ত করে দেয়া হয়েছে। আর সেখানেই দেখা গেল উপচে পড়া মানুষের ভিড়। জুলাই গণঅভ্যুত্থানের সময় কিভাবে শিক্ষার্থীদের উপর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল সেসব বিষয়গুলো ডিজিটালভাবে প্রদর্শন করা হচ্ছে। সেগুলো দেখার জন্য আজ নির্ধারিত ছিল 900টি টিকিট। 900টি টিকিট নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেছে। সেখানে উপচে পড়া মানুষের ভিড়। যার যার জায়গা থেকে সবাই পরিস্থিতিগুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে। সবাই বলছে যে একজন স্বৈরাচারী ডাইনি মহিলা শেখ হাসিনা কিভাবে রাষ্ট্রের অভ্যন্তরে থেকে তারপর এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছিল সেটা আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে তারা যে এক নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছিল এখান থেকে জুলাই যোদ্ধারা দেশটাকে এক সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নিয়ে এসেছে। যদি সেদিন 5 আগস্ট স্বৈরাচারের পতন না হতো তাহলে বাংলাদেশটাই আজ মলিন হয়ে যেত। বাংলাদেশটাকে রক্ষাই করেছে মূলত আমাদের নিরীহ শিক্ষার্থীরা। তারা সেদিন রাজপথে মাঠে নেমেছিল বিধায় আজ স্বৈরাচারের পতন হয়েছে। আর এই স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করার জন্য প্রতিটি রাজনৈতিক দলই সেদিন ভূমিকা রেখেছিল, জীবন দিয়েছে অসংখ্য বাংলাদেশের নাগরিক। আর স্বৈরাচার মুক্ত আমরা যে একটি বাংলাদেশ পেয়েছি সেখানেও নতুন নব্য ফ্যাসিস্ট হিসেবে ক্ষমতায় বসেছে বিএনপি।
সাদ্দাম ইনানকে ফোন করে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশনের এ কল রেকর্ড দাখিল করে। প্রসিকিউশন জানায় ২০২৪ সালের ১৩ জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে সরাসরি ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশনা দেন তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কল রেকর্ডটি উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনালের উপস্থিতিতে কল রেকর্ডটি অনুযায়ী ১৩ জুলাই ওবায়দুল কাদেরের ফোনে তৎকালীন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে জানতে চান সাদ্দাম। প্রায় ৩,০০০ শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিয়েছে এবং রাত ৮:৩০টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচির ঘোষণা করেন। মূলত তখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকার কারণে মূলত এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে।